দ্য মিসাইল নাইট, এই একটি রাতে যা যা ঘটনা ঘটেছে তাতে কিন্তু গোটা বিশ্ববাসীর কাছে একটা আতঙ্কের বিষয় যে আমরা দমে যাওয়ার পাত্র নয়। আমরা প্রথম স্ট্রাইকেই আপনাদের কাতারে গ্যাস ফিল্ডে হিট করেছি। এটা তো সবে শুরুয়াত, এরপর দেখুন আগে আগে হোতা হে ক্যা। তাহলে কি এটা সত্যিই ভূমিকম্প, মানে প্রাকৃতিক বিষয়, নাকি ইরান পরমাণু পরীক্ষা করছে? রাতারাতি ইরানের এই গ্যাস ফিল্ডে হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েল, যার নাম সাউথ পার্স গ্যাস ফিল্ড। সেখানে ইসরায়েলি বিমান হামলা ঘটানো হয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে বিভিন্ন প্রথম সারির যে পোর্টালগুলি রয়েছে, সংবাদ মাধ্যমগুলি রয়েছে, তারা কিন্তু ছাপছে এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমন্বয় রয়েছে। আপনাদের গ্যাস ফ্যাসিলিটিস সেগুলো কি হবে? সেগুলো কিন্তু আমরা প্রথম অপরচুনিটিতেই ছাই করে দেবো, ছাই। এই হুঁশিয়ারি দেওয়ার পর কাতারে হামলা হয়। যেমন কথা তেমন কাজ। এই ইরানের মাটি থেকে আপনাদের রক্তচক্ষু সরান, নয়তো মৃত্যুকে বেছে নিন। ইরান কি পার্ল হারবারের মতন, 9/11-এর মতন কোনো হামলা ঘটাতে চলেছে? সেদিকেও কিন্তু আশঙ্কা একটা রয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ববাসী। 28শে ফেব্রুয়ারি ইরানে 2026-এ প্রথমবারের মতন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার দিনই অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। এই একই শিরোনামে আমিও আপনাদের রণক্ষেত্রে একটি এপিসোড দিয়েছিলাম। আজ তার প্রায় 20 দিনের মাথায় এসে দাঁড়িয়ে স্পষ্টতই বলা যেতেই পারে এই যুদ্ধ স্বাভাবিকভাবেই বিশ্বযুদ্ধেরই রূপ ধারণ করছে। তার কারণ কি? তার কারণ একদিকে ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্স, সেখানে হামলা, আর তার প্রতিশোধ হিসেবে কাতারের রাস লাফান গ্যাস ফিল্ড, সেখানেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে এতদিন আপনারা দেখছিলেন যে এখানে হামলা চলছে, ওখানে মিসাইল পড়ছে, এখানে ক্রুজ মিসাইল, ওখানে আগুন জ্বলছে, সেখানে ড্রোন নামানো হচ্ছে, এই সমস্ত কিছু চলছিল। হরমুজ প্রণালীতেও একের পর এক জাহাজকে আটকে দেওয়া হচ্ছিল, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল, বোমা হামলা হচ্ছিল, এয়ার স্ট্রাইক হচ্ছিল। কিন্তু আজ আপনি দেখুন সেখানে কিন্তু সাধারণ মানুষের, গোটা বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে এফেক্ট খুব ধীরে পড়ছিল, খুব ধীরে আস্তে। কিন্তু এইবার একটা রাতে দ্য মিসাইল নাইট বলা হচ্ছে, 18 তারিখের রাত্রিকে দ্য মিসাইল নাইট, এই একটি রাতে যা যা ঘটনা ঘটেছে তাতে কিন্তু গোটা বিশ্ববাসীর কাছে একটা আতঙ্কের বিষয়। আর তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প, যিনি এই বিশ্বযুদ্ধের মেন কাণ্ডারি, মেন উস্কানি দিয়ে আসছেন এতদিন ধরে, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু থামছেন না। তিনি আবার পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন ইরানকে। আর ইরানও দমে যাওয়ার পাত্র নয়। যদি দমে যাওয়ারই পাত্র হতো তাহলে এত কিছু হতোই না। ওই 28শে ফেব্রুয়ারি যেদিন ওই আলী খামেনির তাকে হত্যা করা হয়েছিল, সেই দিনই ইরান সারেন্ডার করে দিত। কিন্তু দেখুন ইরান আবার নতুন করে হুঁশিয়ারি জারি করছে। IRGCর মুখপাত্র তিনি নতুন করে প্রকাশ্যে এসে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিচ্ছে, নেতানিয়াহুকে বার্তা দিচ্ছে যে আমরা দমে যাওয়ার পাত্র নয়। আমরা প্রথম স্ট্রাইকেই আপনাদের কাতারে গ্যাস ফিল্ডে হিট করেছি। এটা তো সবে শুরুয়াত, এরপর দেখুন আগে আগে হোতা হে ক্যা। আজ এই সমস্ত বিষয়টা নিয়ে সত্যিই কি এই যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে? সত্যিই কি এই যুদ্ধে আরও বেশ কয়েকটি দেশ জড়িয়ে পড়ছে না চাইতেও? কারণ ইতিমধ্যেই সৌদি আরব এবং কাতার তারা ইরানের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করেছে। সৌদি আরব প্রকাশ্যে হুমকি দিয়েছে যে আমরা প্রস্তুত যুদ্ধের জন্য, একদম খোলা ময়দান খোলা রয়েছে, আমরা যুদ্ধ করব ইরানের সঙ্গে। অন্যদিকে কাতারও ইরানের সমস্ত রাষ্ট্রদূতকে বলেছে 24 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাও। কেন আজকে ইরানের ওপর এত বিষোদাগার কেন উঠে আসছে? আর এর জন্য কি সত্যি ইরান দায়ী, নাকি দায়ী অন্য কেউ? সেই বিষয়টাই আজকে খতিয়ে দেখব আজকের রণক্ষেত্রে। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন্স যে গ্লোবাল এনার্জি অন ফায়ার। সত্যি তো তাই।
সত্যি তো তাই, কাতারের যে রাস লাফান গ্যাস ফিল্ড যেখানে হামলা চালিয়েছে ইরান, সেই জায়গাটা থেকেই কিন্তু আসলে গোটা বিশ্বে গ্যাস সাপ্লাই হতো। সেই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ গ্যাস ফিল্ড, এমনটাই বলা হচ্ছে। এরপর কি হতে চলেছে? দেখুন, এই ঘটনার পরে পরেই আপনারা দেখতে পাচ্ছেন ভারতে শেয়ার বাজার মার্কেট খুলতেই প্রায় 2% একদম লাফিয়ে উঠে গিয়েছে। আর অন্যদিকে ইরান কি পার্ল হারবারের মতন 9/11-এর মতন কোনো হামলা ঘটাতে চলেছে, সেদিকেও কিন্তু আশঙ্কা একটা রয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ববাসীর। এই সমস্ত বিষয়টা আজকের এই এপিসোডে খতিয়ে দেখব। তার আগে শুরুতেই আমি যেটা রেখেছি প্রথম স্লাইডে, যে পাল্টাপাল্টি আক্রমণ। দেখুন, যখন আমি গত এপিসোডেই আপনাদের বলেছিলাম যে প্রতিশোধের বার্তা দিয়েছে ইরান, আইআরজিসি বলে দিয়েছে এর রিভেঞ্জ আমরা নিয়ে ছাড়বো। কিসের? ওই আলী লারিজানি এবং সোলেইমানি, তাদের দুজনকেও হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং সেটা সগর্বে তারা বলছে যে আমরা হত্যা করেছি। আর তারপর আইআরজিসি, তারপর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগচি, তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন আমরা কিন্তু বসে থাকবো না, এর পাল্টা প্রতিশোধ আমরা নেব। আর সেই প্রতিশোধ নেওয়ার আগেই কাণ্ড ঘটিয়ে দিয়েছে ইসরায়েল। স্ট্রাইক হিট ওয়ার্ল্ড লার্জেস্ট ন্যাচারাল গ্যাস ফিল্ড ইন ইরান অ্যান্ড তেহরান রিটেলিয়েটস উইথ মোর অ্যাটাকস। কোথায়? সাউথ পার্স গ্যাস ফিল্ড। এই হচ্ছে সেই ছবি ইরানের। রাতারাতি ইরানের এই গ্যাস ফিল্ডে হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েল, যার নাম সাউথ পার্স গ্যাস ফিল্ড। সেখানে ইসরায়েলি বিমান হামলা ঘটানো হয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে বিভিন্ন প্রথম সারির যে পোর্টালগুলি রয়েছে, সংবাদ মাধ্যমগুলি রয়েছে, তারা কিন্তু ছাপছে এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমন্বয় রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মতোই ইসরায়েল এই জায়গায় হামলা চালিয়েছে। এতদিন ওই যে বলছিল না অয়েল ডিপোতে ইরানে অয়েল ডিপোতে যখন হামলা চালিয়েছিল ইসরায়েল, তখন ডোনাল্ড ট্রাম্প হাত তুলে দিয়েছিল, বলছে না আমরা হামলা চালাতে বলিনি, ইসরায়েল নিজে তাকে হামলা চালিয়েছে। কিন্তু এক্ষেত্রে শুরু থেকেই প্রত্যেকটা আন্তর্জাতিক প্রথম সারির সংবাদ মাধ্যমগুলিও এটা দাবি দিয়ে বলছে যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ছাড়া এই কাজ করেনি ইসরায়েল। এতে সেরকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হচ্ছে, তবে জ্বালানি স্থাপনায় প্রভাবের আশঙ্কা কিন্তু বড়সড়। হতাহত সেভাবে হয়নি, কিন্তু দেখুন পাল্টা একদম এই ঘটনার পরেই একদম পাল্টা আক্রমণ হয় কাতারে। এই যে দেখতে পাচ্ছেন সাউথ পার্স গ্যাস ফিল্ড, এখানেও কিন্তু কাতার থেকেই গ্যাস আসে এবং কাতার এবং ইরানের যৌথ একটা সংস্থা, যার মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। বোঝার চেষ্টা করুন একটু। এবং সেই জায়গাটাই হামলা করে উড়িয়ে দেওয়ার মানে কি? এর মানে কি হতে পারে? ইরান কি বসে আছে? ইরানের তো বিশাল বড় লস, প্রচুর ক্ষতি। দেখুন কি করেছে। তারপরেই ইরান লঞ্চেস নিউ ওয়েভ অফ ব্যালিস্টিক মিসাইল এগেইনস্ট কাতারস রাস লাফান গ্যাস ফ্যাসিলিটি। তোমরা আমাদের একটা গ্যাস ফ্যাসিলিটি ওড়াবে, আমরা তার প্রতিশোধে আরও একটা গ্যাস ফ্যাসিলিটি ওড়াবো। কি করেছে ইরানের পাল্টা হামলা? কাতার এবং ইউএতে 18 থেকে 19 মার্চ ভোরে ড্রোন ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র, একদম ওয়েভ যেটা বলা হচ্ছে, যেভাবে ইরান এখনো পর্যন্ত গলফের অন্যান্য দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে হামলা চালাচ্ছে, ঠিক একই কায়দায় পুরো ওয়েভ জারি করে, মানে একের পর এক ড্রোন ব্যালিস্টিক মিসাইল পুরো সঙ্গে সঙ্গে। কোনটাকে আপনি ইন্টারসেপ্ট করবেন? কোনটাকে? একটিকে করতে গেলে আরেকটি চলে আসবে, আপনাকে হামলা করে দেবে। সেই রকম একটি হামলা করেছে। লক্ষ্য কি ছিল? কাতারের রাস লাফান গ্যাস ফিল্ড এবং ইউনাইটেড আরবসের বিভিন্ন গ্যাস ফিল্ডগুলো, যেখানে ডিপো রয়েছে। ডিপো বলছি একটি ক্ষেপণাস্ত্র যেটা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আঘাত হানে, আর সে তারপরেই জ্বলে ওঠে। দেখতে পাচ্ছেন দাও দাও করে জ্বলছে আগুন, সোশ্যাল মিডিয়া ভাইরাল, প্রত্যেক এখন শেয়ার করছে যে কাতারের মেইন যে গ্যাস ফিল্ড সেটা এখন ধূলিসাৎ করে দিয়েছে ইরান। তবে কতটুকু ধূলিসাৎ হয়েছে এখনো বলা যাচ্ছে না। তবে কাতার সরকার জানিয়েছে যে হ্যাঁ, 5খানা মিসাইল ধেয়ে এসেছিল, আমরা 4টেকে ইন্টারসেপ্ট করতে পেরেছি, কিন্তু একটিকে পারিনি, সেটাই এসে আঘাত হেনেছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা হচ্ছে যে এলএনজি রপ্তানি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পার্ল জিটিএলে বড় ক্ষতি হয়েছে। এই এলএনজি রপ্তানি কেন্দ্র মানে এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ পৃথিবীর এলএনজি রপ্তানি কেন্দ্র, যেখানে হামলা চালিয়ে দিয়েছে ইরান।
এরপরে কি ঘটলো? এরপরে ট্রাম্প আবার রেগে মেগে কাঁচুমাচু হয়ে গিয়েছে। দেখুন, এই হামলা কিন্তু তৎক্ষণাৎ চালিয়েছে ঠিকই, তার আগে কিন্তু একটা হুঁশিয়ারি ছিল, ইরানের হুমকি ছিল। এই দেখুন, ডেইলি ইরান নিউজ টুইট করে জানাচ্ছে, আইআরজিসির একজন স্পোকস পারসন তিনি সেখানে বার্তা দিচ্ছেন। কি বলছেন তিনি? বলছে, ইউ অ্যাটাকড আওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি ইন দ্য সাউথ, যেটা আপনাদের দেখালাম, এই সাউথ পার্স ইরানের সাউথে রয়েছে, এইখানে আপনারা হামলা চালাচ্ছেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালাচ্ছেন, আমাদের এনার্জি স্ট্রাকচারে হামলা চালাচ্ছেন। ঠিক আছে, মানলাম। এনার্জি অ্যান্ড গ্যাস ফ্যাসিলিটিস উইল বার্ন টু অ্যাসেস অ্যাট দ্য ফার্স্ট অপরচুনিটি। আর আপনাদের ইনফ্রাস্ট্রাকচার, আপনাদের গ্যাস ফ্যাসিলিটিস, সেগুলো কি হবে? সেগুলো কিন্তু আমরা প্রথম অপরচুনিটিতেই ছাই করে দেবো, ছাই। এই হুঁশিয়ারি দেওয়ার পর কাতারে হামলা হয়। যেমন কথা তেমন কাজ। কি বলছে? ইয়োর এরা অফ গ্লোরি ইজ ওভার, উইথড্র ফ্রম দ্য রিজন অর চুজ ডেথ। আইআরজিসির স্পোকসপারসন তিনি স্পষ্ট বলছেন যে আপনাদের এরা অফ গ্লোরি, এই যে গৌরবের যুগ, এবার শেষ হতে চলেছে, শেষ হতে চলেছে। আপনারা এখান থেকে হাঁটুন, একদম সরাসরি উইথড্র ফ্রম রিজিয়ন। এই ইরানের মাটি থেকে আপনাদের রক্তচক্ষু সরান, নয়তো মৃত্যুকে বেছে নিন। ভাবুন, এত বড় হুঁশিয়ারি দেওয়ার পর, এত বড় হুঁশিয়ারি দেওয়ার পর কাতারে এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে দিল, এবং একটা দুটো মিসাইল নয়, একদম ওয়েভ গেছে, ওয়েভ। বুঝতে পারছেন? দেখুন, তারপরে সিএনএন ওয়ার্ল্ড করেছে, ট্রাম্প থ্রেটেন্স টু ব্লো আপ ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্যাস ফিল্ড ইফ ইরান কেপস অ্যাটাকিং কাতার। বলছে ইরান তো এখনো থামেনি, ইরান তো কাতারে হামলা করেই চলেছে, একের পর এক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল তারা লঞ্চ করছে কাতারের উদ্দেশ্যে, এবং একদম নির্দিষ্ট করে ওই রাস লফান এলএনজি সেন্টারকে লক্ষ্য করে। বুঝতে পারছেন? আর সেটা কি বলছে ট্রাম্প? এখন কাচুমাচু হয়ে গিয়ে বলছেন, বন্ধ করুন, এই ধরনের হামলা বন্ধ করুন কাতারে। যদি বন্ধ না করেন তাহলে আমরা কি করব? আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড যেটা ইরানে রয়েছে একদম উড়িয়ে দেবো। এখন তো কিছুটা ক্ষয়ক্ষতি করেছি, তখন একদম উড়িয়ে দেবো। এতে লাভটা কার হবে ভাই? লাভটা কার হবে? এই সমস্ত জায়গা থেকে গোটা বিশ্বে কিন্তু এনার্জি সাপ্লাই হয়, আর আপনি এসে ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন ইরানকে। ইরানের ক্ষতি করবেন না গোটা বিশ্বের? কোনটা কোনটা? ইরান তো পাল্টা আবার কাতারে গিয়ে একই জিনিস করছে, এলএনজি সেন্টারে হামলা করছে। কার কার ক্ষতি হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হচ্ছে, কাতারের ক্ষতি হচ্ছে। একটু ভেবে দেখুন, ডোনাল্ড ট্রাম্পেরও ভেবে দেখা উচিত। এই ক্ষতি কিন্তু গোটা বিশ্বের, এই ক্ষতি গোটা বিশ্বের। আর সেই কারণেই কিন্তু আমি আজকে হেডলাইনের নাম দিয়েছি, আজকের আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি এই কারণে, গ্লোবাল এনার্জি অন ফায়ার। এমনি এমনি নয়, এই দুটো সেন্টার যদি আগুনের গ্রাসে চলে যায়, এই আগুন, এই প্রতিশোধের আগুন শুধু কাতারে কিংবা ইরানে সীমাবদ্ধ থাকে না, এই প্রতিশোধের আগুন গোটা বিশ্ব জুড়ে জ্বলে ওঠে। আর তার আজ পাবেন, তার প্রভাব আপনিও বুঝতে পারবেন আর কিছুদিনের মধ্যেই। তারপরেও ট্রাম্প থামছেন না, তিনি বলছেন আরো বড় হুঁশিয়ারি, এবার সত্যি সত্যি উড়িয়ে দেবো পুরোটা। কি বলছেন? বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্রেটেন টু ব্লো আপ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড, এ কি ইরানিয়ান অ্যাসেটস, ইফ তেহরান কেপস অফ ইন অ্যাটাকস অন কাতার। যদি তেহরান কাতারে অ্যাটাক চালিয়ে যায় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বসে থাকবে না। তার কথা মতন মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইরানে যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড রয়েছে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে, একটা চিহ্ন মাত্র রাখবে না। হি অলসো সেড দ্য ইউএস নো নাথিং অ্যাবাউট ইসরায়েলস প্ল্যান টু স্ট্রাইক দ্য সাউথ পার্স ফিল্ড ইয়েস্টারডে। এখানেও তিনি বলছেন না, গত রাতে যেটা হয়েছিল সেটা আমি জানতাম না, সেটা ইসরায়েল করেছে, সেটা আমার ধারণার বাইরে। কিন্তু দেখুন, আমি শুরুতেই আপনাদের বললাম, প্রত্যেকটা আন্তর্জাতিক মিডিয়া কিন্তু বলছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এটা করা হয়েছে, কিন্তু তিনি এখানে অস্বীকার করছেন, অস্বীকার। কিন্তু তার সঙ্গে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, যেটা অস্বীকার করছেন, মানে যেই ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড সেখানে ক্ষয়ক্ষতি করার কথা অস্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প। এই কথা বলে ওই একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে আবার বলে যাচ্ছেন, যদি তেহরান কাতারে আক্রমণ বন্ধ না করে, কাতারে হামলা বন্ধ না করে, তাহলে আমরা ওইটাকেই পুরোপুরি ধ্বংস করে দেবো। তাহলে কি করে বিশ্বাস করব? গত রাতে যে ঘটনা ঘটেছিল তাতে আপনার মদত ছিল না, আপনি জানতেন না, পুরো ধারণার বাইরে বিষয়টা, একমাত্র ইসরায়েল দায়ী। কি করে বিশ্বাস করব আপনার কথা? আপনি তো ওটাকেই ধ্বংস করার জন্য আবার শর্ত চাপাচ্ছেন। ভাবুন কি করে বিশ্বাস করা যায় নাকি? বলছে অয়েল প্রাইসেস সার্জেস্ট এগেন ইন এনার্জি ফ্যাসিলিটিস ইন দ্য রিজন কাম আন্ডার অ্যাটাক। স্বাভাবিক। অন্যদিকে সৌদি আরবিয়া সেট ইট রিজার্ভার্স দ্য নাইট টু
to take military action against Tehran while Qatar expels Iran military and security actions. কাতার বলে দিয়েছে ইরানের যত রাষ্ট্রদূত যা যা আছে যারা আছেন সবাই 24 ঘন্টার মধ্যে ভাই কাতার ছেড়ে চলে যান ইরানে। অন্যদিকে সৌদি আরব তারাও হুঁশিয়ারি সুরে বলছে যে না, আমরা আর ইরানকে ছেড়ে কথা বলবো না, এবার আমরা খোলা ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত। সৌদি আরবের প্রিন্স তিনিও তাই বলছেন, কিং। অন্যদিকে আননোন projectiles hit two vessels in separate incident in the around the Persian Gulf early Thursday, said the UK's maritime agency. অন্যদিকে ব্রিটিশ ম্যারিটাইম এজেন্সি তারা কনফার্ম করছে যে ইতিমধ্যে আরও দুখানা ভেসেলে আগুন জ্বলেছে। কোথায়? স্ট্রেট অফ হরমুজে। আর অন্যদিকে রাশিয়ার আরও একটি জাহাজ ভারতের বন্দরের উদ্দেশ্যে আসছে। অলরেডি অনেকগুলি ঢুকে গেছে, আরও অনেকগুলি আসছে। ভারতের জন্য ছাড় ইরানের স্ট্রেট অফ হরমুজে, এই সব বিষয়টা আমি আপনাদের আগেই বলেছি। আর কি রয়েছে, আর কি ডেভেলপমেন্ট রয়েছে বলছে, এ ডে আফটার হিজ রেজিগনেশন ফর্মার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কাউন্টার টেররিজম চিফ জো কেন্ট সেড দেয়ার ওয়াজ নো ইন্টেলিজেন্স দ্যাট ইরান ওয়াজ গোয়িং টু লঞ্চ এ বিগ স্নিক অ্যাটাক অ্যাকিন টু 9/11 অর পার্ল হারবার। এখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই একটা আতঙ্ক গ্রাস করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এই যে এত বড় ক্ষতি করে দিয়েছি আমরা, তারা ভাবছে ইরানের এত বড় ক্ষতি আমরা করে দিলাম, ইরান কি চুপ করে থাকবে? আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটা রব ওঠানো হয়েছিল, একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল যে ইরানের যে জঙ্গি গোষ্ঠী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নাকি বাংকার বাঁধছে, তারা নাকি যে কোনো মুহূর্তে 9/11 ঘটিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মানে সমর্থন দরকার তো, ট্রাম্পের সমর্থন পাওয়ার জন্য এই সমস্ত প্রোপাগান্ডা রটানো হচ্ছিল। আর এখন রটানো হচ্ছে যে ইরান নাকি একটা পার্ল হারবারও ঘটিয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে রটানো হচ্ছে, ট্রাম্পের সমর্থকরাই রটাচ্ছে এই কথা, যে জাপান যেমনটা করেছিল 41 সালে, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অন্তর্ভুক্ত হয়ে গেছিল, মানে যোগদান অংশ নিয়ে নিয়েছিল, ঠিক একই জিনিস নাকি হতে চলেছে আবার, সেটাই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে ফলাও করে ছড়াচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরাই। বলছে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। কেন হবে? তার কারণ ইরান নাকি আরেকটা পার্ল হারবার ঘটাবে। আর সেই কারণে দেখুন এটা একদম কনফার্ম করেছে, এই প্রপাগান্ডার বিরুদ্ধে একদম মাথা উঁচু করে প্রকাশ্যে বলেছেন কে? ফর্মার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কাউন্টার টেররিজম, যার কথা আমি গতকালই আপনাদের বলেছি, জো কেন্ট, যিনি এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আর বলা যাবে না, দুদিন আগে পর্যন্ত তিনি মার্কিন সন্ত্রাস দমন শাখার একজন অফিসার ছিলেন, একজন দক্ষ অফিসার ছিলেন জো কেন্ট, যিনি গতকাল রিজাইন করেছেন এবং রিজাইন করে বলেছেন যে এই ইরান ওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি ওয়ার। এটা একমাত্র ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই যুদ্ধ লড়ছে তিনি। এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কানেকশন নেই। হ্যাঁ, হতে পারে ইসরায়েলের কানেকশন রয়েছে, কিন্তু ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কেন যুদ্ধ করতে যাবে? ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ থাকতে পারে এপস্টিন ফাইল রিলেটেড, মার্কিন যুক্তরাষ্ট্রের কি স্বার্থ রয়েছে? তারা কেন যুদ্ধ করতে যাবে? এইভাবে এক এক করে অনেকেই পদত্যাগ করছেন। জো কেন্টও পদত্যাগ করেছেন, করে আজকে তিনি বলেছেন যে এরকম কোনো খবর নেই, এরকম কোনো ইন্টেলিজেন্স নেই, তথ্য নেই যেখানে এটা ধারণা করা, এটা বলা হচ্ছে, যে দাবি করা হচ্ছে যে কোনো মুহূর্তে ইরান নাকি 9/11 ঘটিয়ে দেবে, যে কোনো মুহূর্তে ইরান নাকি পার্ল হারবার ঘটিয়ে দেবে। এই ধরনের কোনো ইন্টেলিজেন্স নেই এই মুহূর্তে, ইরান ঘটাবে না, তিনি কনফার্ম করছেন। কিন্তু দেখুন, কিন্তু অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়া চেপেছে এই খবরটা, বলছে মাল্টিপল ড্রোন স্পটেড ওভার ইউএস আর্মি বেস হাউজিং টপ অফিসিয়ালস ইনক্লুডিং মার্কো রুবিও, পিট হেগজেথ, এই যে সেক্রেটারি অফ ওয়ার, আর মার্কো রুবিও তো আপনারা চেনেন। এই দুজন যেখানে থাকেন, যেই অফিসে, বিশেষ করে ইউএস আর্মি বেস, সেখানে কিন্তু একাধিক ড্রোন লক্ষ্য করেছে কারা? মার্কিন সেনারা লক্ষ্য করেছে। এই ড্রোন কারা পাঠালো, কারা? এটাও কিন্তু তদন্তের বিষয়। আর সেই কারণেই আতঙ্ক আরও বেশি বেশি করে গ্রাস করছে ডোনাল্ড ট্রাম্পের। ভাবছে এই ছোট্ট ইরান কত কি করে দিচ্ছে, বলা যায় না, 9/11ও করে দিতে পারে। এতদিন এগুলো প্রোপাগান্ডা হিসেবে তিনি ছড়িয়েছেন, কিন্তু এখন তিনি মনে মনে বিশ্বাসও করতে শুরু করে দিয়েছেন যে হতে পারে ইরান একটা পার্ল হারবারও ঘটিয়ে দিতে পারে। তার কারণ কি? তার কারণ আতে ঘা দিয়েছে, একদম মোক্ষম জায়গায় ইরানের গিয়ে হামলা করেছে, ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ডে হামলা করেছে, তাই তারা এখন আতঙ্কে ভুগছে। আর এই আতঙ্কে ভোগার আরও একটা কারণ রয়েছে। দেখুন, বলছে 17ই মার্চ
দুপুর 12:29 আরও একটি ভূমিকম্প হয় কোথায়? ইরানে, যার আর্থকোয়াকের রেঞ্জ ছিল ম্যাগনিটিউড 4.5। বুঝতে পারছেন? 4.5। এটা কিন্তু প্রথম নয়। এই 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটা কিন্তু অনেকগুলো হয়ে গেল। এই যে দেখুন, রেজা জাইনাব বলে একজন এক্স স্যান্ডেলকারী, তিনি একটা টুইট করেছেন, বলছেন নোট বলে একটা খবর লিখে, আগে তো ক্যাপশনটা পড়ছি, বলছে earthquakes in Iran as trucks sick on the side of the road and dust rises from the mountains. It's not natural. Dust does not rises on walks, especially from mountains. বলছে এটা পাহাড় থেকে কি করে ধুলো ওড়ে, সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক কি করে নড়ছে। বলছে ভূমিকম্প, রিক্টার স্কেলে 4.5 ম্যাগনিটিউড ভূমিকম্প হয়েছে ইরানের। শুধু এইটা প্রথমবার নয়, নোটে লিখেছেন তিনি, ইন দিস উইক 4 আর্থকোয়েকস ইন দিস ন্যাচারাল অর নিউটেস্ট, একটা প্রশ্ন তুলে দিয়েছেন। বলছে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে চারবার ভূমিকম্প লক্ষ্য করা গেল ইরানে। তাহলে কি এটা সত্যিই ভূমিকম্প, মানে প্রাকৃতিক বিষয়, নাকি ইরান পরমাণু পরীক্ষা করছে আর তারই আফটার এফেক্টস এই ভূমিকম্প, যেটা ভূমিকম্প বলে মনে করা হচ্ছে? কেন দেখুন, একদম জায়গাটা খুব লক্ষ্য করে দেখবেন, এই সেই জায়গা, মানে এই হচ্ছে হরমুজ প্রণালী, আর ইরানের ঠিক এই জায়গাটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল এখনো পর্যন্ত ধরা হচ্ছে। এই জায়গায় এখন ঢোকা তো বিপদ, আপনি বুঝতেই পারছেন, পশ্চিমা দেশগুলোর কাছে এবং গালফ কান্ট্রিগুলোর কাছেও কিন্তু বিপদ এখানে, মানে শারীরিকভাবে প্রবেশ করা, ক্যামেরা প্রবেশ করানো কিন্তু বিপদ। তাই বোঝা যাচ্ছে না এই জায়গাটা আসলে কি হয়েছে, ভূমিকম্পই হয়েছে নাকি ইরান পরমাণু পরীক্ষা করেছে। আর এটাই কিন্তু অনেকে ভাবছে যে ইরান পরমাণু পরীক্ষা করেছে, আর সেই কারণেই কিন্তু আতঙ্ক গ্রাস করছে। সেই কারণেই তো ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রটিয়ে বেড়াচ্ছে, ইসরায়েলে রটিয়ে বেড়াচ্ছে যে ইরানের জঙ্গি গোষ্ঠীগুলি, ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলি, যাদের তারা জঙ্গি বলে, সেই সমস্ত গোষ্ঠীগুলি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সময় 9/11-এর মতন ঘটনা ঘটিয়ে দিতে পারে, যে কোনো সময় পার্ল হারবারের মতন ঘটনা ঘটিয়ে দিতে পারে। আর এদিকে দেখুন, ভারতের বাজারটা একটু তাকিয়ে দেখুন, দ্য হিন্দু করছে, যেটা শুরুতেই আপনাদের বললাম, মার্কেটস টাম্বল 2% অ্যাজ ইসরায়েল অ্যাটাকস ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড ইন ইরান। স্বাভাবিকভাবে দেখুন, বলছে ব্রেন্ট ক্রুড প্রাইস হিট নিউ হাই, ট্রেডিং অ্যাবোভ $112 পার ব্যারেল, যেটা প্রায় গতকালই 100 নিচে ছিল। দ্য ইন্ডিয়া ইউএস এক্সচেঞ্জ রেট, সেটাও এখন দাঁড়িয়েছে কোথায়? 93, মানে $1 সমান 93 টাকা। এটাও কিন্তু যুদ্ধেরই এফেক্ট, এটাও কিন্তু যুদ্ধেরই এফেক্ট। দেখুন, আমি লাস্ট স্লাইডে রেখেছি ইরানের যে এত সাহস, আপনি তাদের আলী খামেনিকে মেরে দিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যা করে ফেলেছেন। আপনি তাদের আলী লারিজানিকে হত্যা করে ফেলেছেন, আপনি তাদের আলী সোলাইমানিকে হত্যা করে ফেলেছেন। আর রইল কারা? আরও অনেকজন যাদের নাম হয়তো গোটা বিশ্ব জানে না, কিন্তু ইরানের জন্য, আইআরজিসির জন্য যারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এমন অনেকজনকেই কিন্তু ইতিমধ্যেই হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কিন্তু তারপরও ইরান দমছে না। একটা অডিও ভাইরাল হয়েছে, টেলিগ্রাফ এটাকে যাচাই করেছে বলে তারা দাবি করেছে। দাবি করার পর সেই অডিও প্রকাশ্যে ছেড়েছে, যেখানে 3 মিনিট 24 সেকেন্ড একটি অডিও রয়েছে, যেখানে শোনা যাচ্ছে, দাবি করা হচ্ছে যে মোস্তফা খামেইনি, আয়াতুল্লাহ আলী খামেইনির ছেলে, সেই মোস্তফা খামেইনি, তিনি কথা বলছেন আইআরজিসির কমান্ডার্সের সঙ্গে, এবং সেই কথোপকথনের বাংলা সংস্করণ অনুবাদ আমি কিছু রেখেছি। কথা বলছেন ফার্সি ভাষায়, স্বাভাবিকভাবেই পার্সিয়ান ভাষা তারা কথা বলছেন। তারা কি বলছেন কথাটা সেটা আপনাদের বলি। বলছে, সকাল 9:32 শত্রুরা সুপ্রিম লিডারের কার্যালয়ে লক্ষ্য করে হামলা চালায়। এটা অ্যাকচুয়ালি এই কথোপকথনটা 28শে ফেব্রুয়ারি সকালে ইরানে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ঘটনার বিবরণ। এই অডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনারা অবশ্যই শুনে নিতে পারেন। বলছে, এবং দাবি করা হচ্ছে টেলিগ্রাফ থেকে তারা নাকি এই অডিওটা যাচাই করেছে, বুঝতে পারছেন, আনক্লাসিফাইড নয় কিন্তু।
তারপর কি বলছে, হামলায় সামরিক দপ্তরের প্রধান জনাব সিরাজি শহীদ হন, তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় সবার আগে। মানে আয়াতুল্লাহ আলী খামেনির আগেই কিন্তু নিহত হয়েছিলেন জনাব সিরাজি। আচ্ছা, তিনি হচ্ছেন সামরিক দপ্তরের প্রধান ছিলেন। আচ্ছা, শত্রুদের লক্ষ্য ছিল সুপ্রিম লিডার এবং তার উত্তরসূরিদের হত্যা করা। জনাব মোস্তফার বাড়িতে ও মিসাইল আঘাত হানে, যেখানে তার স্ত্রী ও জনাব মেসবা শহীদ হন। মোস্তফা খামেনি এই মুহূর্তে যিনি অন্তরালে রয়েছেন, কিন্তু ইরানের সুপ্রিম লিডার বলে ঘোষণা করা হয়েছে, তিনি প্রকাশ্যে আসছেন না। তার এটাও একটা বড় কারণ হতে পারে, ওই 28শে ফেব্রুয়ারিতে কিন্তু তার স্ত্রী এবং পুত্র তাদেরকেও তিনি হারিয়েছেন। একজন পিতাকে যেমন তিনি হারিয়েছেন, একজন স্ত্রীকেও তিনি হারিয়েছেন, আর তার পুত্রকেও তিনি হারিয়েছেন। কি বলছে, জনাব মোস্তফা এবং জনাব মোস্তফা অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে যান। মানে এই মোজতবা হোসেইনি খামেনি এবং মোস্তফা হোসেইনি খামেনি, দুই ভাই, তারা কিন্তু এই হামলা থেকে তাদের জীবন অল্পের জন্য বেঁচে যান। এই অডিও ক্লিপে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে বেঁচে যায়। সেই মুহূর্তের জন্য, যেই মুহূর্তে একের পর এক মিসাইল হামলা করা হচ্ছিল ওই বাড়িতে, ওই বাসভবনে, ঠিক সেই সময় কিছুক্ষণের জন্য দু ভাই গার্ডেনের দিকে বেরিয়েছিল কোনো কারণে, আর সেই জন্যই তারা এই হামলার থেকে অল্পের জন্য তাদের প্রাণ বেঁচে যায়। আর এটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে। আজ তাই এই প্রক্সি ওয়ার থেকে সরে এসে, এতদিন যেটা বলছিল রিজিম চেঞ্জ, ইরানের নিউক্লিয়ার পাওয়ার কেড়ে নেওয়া হবে, করতে দেওয়া হবে না, এই যতগুলো দাবি ছিল সব কিছু ওলট পালট করে দিয়ে এখন তারা গ্যাস ফিল্ডে হামলা করছে। বুঝে নিতে হবে যে রাগটা কোথায়। তারা যে হেরে যাচ্ছে, তারা যে এই যুদ্ধে প্রায় পরাজিত, তারা কিছুতেই স্বীকার করতে চাইছে না। আর সেই কারণেই কিন্তু এইভাবে গোটা বিশ্বকে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন এমন তথ্যপূর্ণ যুক্তিযুক্ত বিশ্লেষণ। লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।